রুদ্রাণী মিশ্রকে স্বাগত। রুদ্রাণী আজ শুক্রবারের সম্পাদক হিসেবে দায়িত্ব পেল। এই যে সংখ্যাটা বেরোলো 2রা আগস্ট, সেই সংখ্যাতেই রুদ্রাণী মিশ্রের নাম সম্পাদক হিসেবে প্রকাশিত হয়েছে। অভিনন্দন রুদ্রাণীকে। আমরা প্রথমেই জানতে চাইব, এরকম একটা নড়বড়ে কাগজ, নতুন না হয়ে নতুন কাগজ, তার দায়িত্বটা নিতে কেমন লেগেছে? না, নড়বড়ে বলে কিছু হয় না, আর খুব শক্তপোক্ত বলেও কিছু হয় না। আমার মনে হয় মূল হচ্ছে আদর্শ, একটা এথিক্স থাকা উচিত। আমি আমার ফেসবুকে যখন এটা নিয়ে রিভিউ লিখেছিলাম, তখন লিখেছিলাম যে ইয়ার প্যানেলে যে রয়েছে কথাটা, যে আমরা খবর চাপি না খবর ছাপি, এই কথাটা আমার খুব ভালো লেগেছে। মানে এটা আমাকে খুব চুম্বকীয় ইয়েতে টেনেছে, যে তার মানে মানুষ যখন একটা কথা বলে না, তখন তার সাবকনসিয়াস মাইন্ডে কিছু ভাবনা রয়ে যায়, তো সেই ভাবনা থেকে মানুষ কথা বলে। আর এখানে যখন ইয়ার প্যানেলে কথা যাচ্ছে, তখন একটা তো মানসিকতার প্রতিফলন হতে বাধ্য। সুতরাং আমার মনে হয়েছে খুব বলিষ্ঠ পদক্ষেপ। যেরকম সাংবাদিকতা আমরা দেখে বড় হয়েছি, সেই সাংবাদিকতার একটা ছায়া আমি দেখতে পেয়েছি এই খবর চাপি না খবর ছাপির মধ্যে। আচ্ছা, তোমার সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকা, সেটা কবে থেকে শুরু হয়েছিল? সেটা আমি 97-এ পাশ করেছি, গ্রাজুয়েশন 97 থেকেই শুরু হয়ে গেছিল। কোন কাগজ প্রথম? আমি তো ফটোগ্রাফার হিসেবে কাজ করেছি, আমি তো রাইটার ছিলাম না। প্রথমে আমি কাজ করি প্রমাদে কাজ শুরু করি। সুরজিৎ ঘোষের আন্ডারে আমি মামা ডাকতাম। আর যখন সুরজিৎ মামা আমার ইন্টারভিউ নিচ্ছিলেন, একজন ফটোগ্রাফার নেবেন হিসেবে, পাশে বসেছিলেন নবারুণ ভট্টাচার্য। তো সেই আমার প্রথম পদক্ষেপ মিডিয়াতে। তারপরে আস্তে আস্তে প্রতিদিনে কাজ করতাম, আনন্দবাজারে কাজ করতাম, আনন্দ মেলায় কাজ করতাম, স্টেজম্যানে কাজ করতাম। সবটাই ফটোগ্রাফার হিসেবে। লেখালেখি কবে থেকে শুরু হলো? লেখালেখি শুরু হলো একটা জীবনে একটা সুনামি আসবার পরে। এটা একটু বলি, আমার যখন তারপরে এই কাজ করে একটু মা বাবা বাড়িতে একটু বিক্ষোভ জানাতে শুরু করলেন যে এত রাত করে ফিরছি, 12:30, 1টা, কখনো কখনো 1:30। আর আমি বিয়ে বাড়ির কাজও করতাম, 3:30, 4টের সময় ফিরছি বাড়িতে। সুতরাং একজন মেয়ে হয়ে করছি, এটা আমার মায়ের খুব রাগ ছিল। তো অকপটেই বলছি, মা এমনও হয়েছে ভাত ছুঁড়ে দিয়েছেন। তো সেইগুলো করতে করতে, লড়াই করতে করতে, আর আমি খুব বাড়িতে যদি একটা পিসফুল না থাকে, তাহলে অনেক সময় আমরা ভেঙে যাই। তো আমি ভেঙে গেছিলাম। মা বাবাকে বললাম, ঠিক আছে, তোমরা যখন বিয়ে দেবে বলেছো, বিয়ে দাও। তখন পাত্র দেখা হলো, পাত্র বিয়ে হলো। বিয়ের পরে আমি চলে আসি 2009-এ মেয়েকে নিয়ে। ব্যক্তিগত কারণে আমাদের সেপারেশন হয়ে যায়। তারপরে বাবা মা অসুস্থ, বাবা মা ছোট বাচ্চা সব সামলে চলতাম। তখনও লেখার কথা ভাবিনি, কিন্তু আমার কি খবর বেরোচ্ছে, কোন খবরটা এখন কারেন্ট, কোন পেপার বেরোচ্ছে। সুমন চট্টোপাধ্যায়ের যখন একদিন বেরোলো, আমি খুব উৎসাহ করে কনস্ট্যান্ট একদিন কিনতাম। তো একদিনের লেখাগুলো পড়তাম, কারণ সুমন চট্টোপাধ্যায় বা এরকমদের লেখা পড়েই তো আমরা বড় হয়েছি, এই লেখাগুলো শিখেই তো আমরা বড় হয়েছি। আর ফটোগ্রাফি করলেও আমার তো ব্যাকগ্রাউন্ড একটা লেখার ছিল। তো যাই হোক, এই খবরের সঙ্গে আমার একটা টাচ ছিল। তো হতে 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 মা বাবা মারা গেলেন। 17 শুরুর দিকেই মা বাবা দুজনেই চলে গেলেন। তো তারপর ধীরে ধীরে ওই ফেসবুকে লেখা শুরু করলাম। আর এর পিছনে অবশ্য আমার মেয়ের কৃতিত্ব অনেকটা। ও বই কিনে দিত,
খাতা কিনে দিত, পেন কিনে দিত, এবং খাতা কিনে দিয়ে সাবজেক্টের ওপরে লিখতো লাইফ। তো ওই ছোট্ট তখন ছিল। তখন নবারুণদার সঙ্গে তো যোগাযোগ তখন থেকেই, তখন তো চলছে, শুরু আবার তো ইয়ে হলো, তবে রিকানেকশন হলো নবারুণদার সঙ্গে। 2010-এ যখন এলাম তখন আমার মেয়েকে নিয়ে আমি নবারুণদার কাছে গেছিলাম ভাষা বন্ধনে, ফোন করে কথা বলে গেছিলাম। নবারুণদা বললো আয়, কথা হলো। নবারুণদা একটা অদ্ভুত, মানে এটা আমি একটা স্মৃতিচারণ এক জায়গায় লিখেছিলাম, উত্তরপক্ষ বলে। তখন সেই ম্যাগাজিনে আমি লিখেছিলাম যে নবারুণদা একদম পছন্দ করতেন না ডিভোর্স ব্যাপারটা। হ্যাঁ, একদম পছন্দ করতেন না, কারণ ডিভোর্স শুনলেই একটু অন্যভাবে কথা বলতেন। কিন্তু অবাক হলাম, আমাকে বললেন খুব ভালো করেছিস, ঠিক করেছিস। আর কুটুসের হাত দিয়ে, মানে আমার কুটুস মানে আমার বাচ্চা, আমার মেয়ে, ওর মাথায় হাত রেখে বললেন খুব ইন্টেলিজেন্ট তোর মেয়ে, খুব ভালো, মেয়েকে বড় কর, আর কিচ্ছু দরকার নেই। আর লেখালেখি নবারুণদার হাত দিয়ে আবার শুরু? না, নবারুণদার হাত দিয়ে শুরু হয়নি, কারণ বাবা মা অসুস্থ, কুটুস ছোট। বাবা মার মৃত্যুর পর তার লেখালেখিটা কিভাবে? হ্যাঁ, তখন ওই ফেসবুক থেকে ছাপার অক্ষরে কিভাবে এলো? একটা বইও তো আছে, বইটার নাম জানো কি? বৈষম্যের 12 মাস। বৈষম্যের 12 মাস। সেই বৈষম্যের 12 মাসের আগের বিষয়গুলো কি করে এলো? হ্যাঁ, ওই লেখাগুলো অসাধারণ লেখা। হ্যাঁ, তখন কি হয়েছে, আমি যখন লিখতাম তখন আমার মেয়েকে আমি দাবা শেখাতে নিয়ে যেতাম। ওইখানে আমার দুজনের সাথে পরিচয় হলো। পায়েল বলে একটা মেয়ে, মানে ও একজন ছেলের মা, ও আমাকে বলল তুই লিখিস কি ভালো, তুই আমাকে লেখা দিস, আমি আমার চেনা পরিচিত আছে, আমি দেব। ইন দি মিন টাইম, তার আগে আমার একজন মামি আছেন, ওনার তদ্দিরে একজন প্রকাশক আমার একটা কবিতা নিয়েছিলেন, একটা নারীবাদী কবিতা, এবং উনি আমাকে বলেছিলেন যে কবিতাটা এত ভালো যে পূর্ব নির্ধারিত 2-3টে কবিতা ছেটে দিয়ে আপনার কবিতা নিয়েছি। মানে এটা আমাকে খুব ইন্সপায়ার করেছিল, যদিও ইন্সপায়ার কথাটা এখন বেশ মানে ঘোরাটে হয়ে গেছে। তো তখন ওইখান থেকে আমার জীবনযাত্রা শুরু, মানে ওই তারপরেই পায়েলের হাত ধরে ছায়াপথে লিখতাম। ছায়াপথ ম্যাগাজিনের সুমিতা দি, হ্যাঁ সুমিতা মুখোপাধ্যায়, সুমিতা দির সঙ্গে লিখতাম, ইয়ে করতাম। তো ফেসবুকে চেনা পরিচিত ছিল। সুমন চট্টোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ কিভাবে? সুমনদার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ আমার ঠিক সেরকম না, আমার আসলে পরিচয় হয়েছিল কস্তুরীদির মাধ্যমে। কস্তুরীদি আমার মানে এত ইন্সপায়ার করতো দিদি, মানে অভাবনীয়। মানে লেখালেখিগুলো পড়ে? হ্যাঁ, আমার লেখাগুলো পড়ে, এবং আমার মেয়ে রোজ বলতো মা কস্তুরী আন্টি পড়ছে, তার মানে তোর লেখায় কিছু আছে। আর আমার মনে হতো কস্তুরী আমাকে সহানুভূতিশীল হয়ে একটা হাতের স্নেহের পরশ রাখছে আমার মাথার উপর, যে এই জন্য আমার বৈষম্যের 12 মাসিতে উৎসর্গ করেছো কস্তুরীদিকে আর আমার বৌদিকে, শ্রীলা দত্তকে। তো কস্তুরীদি আমাকে সব সময় মানে আমার লেখা পড়ে বা ভালো লিখেছিস তো, বা এখনো যদি আমি বলছি, এখনো যদি কস্তুরীদি বলে এটা কি লিখেছিস, আমি সঙ্গে সঙ্গে ফেসবুক থেকে ডিলিট করে দিই। মানে কস্তুরীদি আমার কাছে এখনো মানে অভিভাবকের মতো একদম ভীষণ। মানে অনেকেই আছেন, শম্ভুদা আছেন, শম্ভু সেন, এবং শম্ভুদের জন্য আমি লিখতে পেরেছি বৈষম্যের 12 মাসে। আমার বৈষম্যের 12 মাসিতে ভূমিকাও লেখা আছে। যে শম্ভুদা আমাকে বলেছিল যে তুই ন্যাশনাল লাইব্রেরি চলে যা, গিয়ে সব নোটস পেয়ে যাবি, মানে ওটা সাপোর্টিভ সব ডকুমেন্টস পাবি। তখন দৌড়তে দৌড়তে গেছি, সেই সপ্তাহেই আমি গিয়ে ন্যাশনাল লাইব্রেরিতে কার্ড করেছি, এবং তারপরে ওখান থেকেই আমার বৈষম্যের 12 মাসটা তৈরি হলো, মানে লিখতে পারলাম। যদিও বৈষম্যের 12 মাসে লিখতে প্রায় 4 বছর লেগেছিল।
এবার একটা ব্যক্তিগত প্রসঙ্গে আসছি, যেটা আজ শুক্রবারের দায়িত্ব পাওয়ার পরেই আলোচনা হয়েছিল আমাদের মধ্যে, যে অভয়া কাণ্ড বা তিলোত্তমা, আমরা তিলোত্তমাই বলছি বা অভয়া যাই বলি, ফিরে আসবে না ওই, তো ওই আন্দোলনটা থিতিয়ে যাচ্ছিল। আমরা আলোচনা করে ঠিক করলাম যে রুদ্রাণী মিশ্রকে সামনে রেখে এই যে মুভমেন্টটাকে, এই মুভমেন্টের অর্গান হিসেবে কার্যত একটা ভূমিকা আজ শুক্রবার নেবে, এরকম একটা কথাবার্তা আমাদের হয়েছিল। সেই সূত্রেই সামনে রুদ্রাণী মিশ্রকে রেখে সেই নেতৃত্বে কাজ করা আমাদের। তো সেই জায়গাটাতে আমি একটা খুব স্পষ্ট জিনিস জানতে চাইছি, আগামী 9 তারিখ 9ই আগস্ট সেটার 1 বছর পূর্তি হবে। এই 1 বছর পূর্তি, কেন এই আন্দোলনটা হঠাৎ থিতিয়ে গেল, কেন এই আন্দোলনটা নিয়ে যতটা হাইপ হওয়ার কথা, যতটা জাগরণ হওয়ার কথা, ততটা জাগরণ হয়নি। অভয়ার বাবা মা, আমার তিলোত্তমার বাবা মা কেন এখনও ঠক্কর খাচ্ছেন, এবং এই যে আইনি লড়াইয়ের উপর এতটা আস্থা গণ আন্দোলনের রূপান্তরিত হলো না, এর কারণ কি হয়েছে বলে অভয়াকাণ্ড আন্দোলনের, তিলোত্তমা আন্দোলনের অন্যতম অ্যাক্টিভিস্ট হিসেবে রুদ্রাণী মিশ্র এখন অ্যাক্টিভিস্ট, সেই অ্যাক্টিভিস্ট হিসেবে কি অভিমত সেটা আমি জানতে চাইছি। অনেক কথা বলতে হবে। কথাটা হচ্ছে, আমি আজ শুক্রবারে আমার একটা প্রতিবেদন গেছে, সেখানে আমি লিখেছি কথাগুলো, আবার বলছি, তবে লেখার কথা তো একটু পার্থক্য হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে, যখন অভয়াকাণ্ড ঘটেছিল, মনে রাখতে হবে আমরা কিন্তু পুরো অন্ধকারে, যে আমরা তখন কি জানি, একটা মেয়ের ধর্ষণ হয়েছে, একটা মেয়ে এরকম নিরাপত্তা বলয়ের মধ্যে, নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে বলছে। হ্যাঁ, এবার আমরা ছিলাম ওই যেখানটায় আমরা বলছিলাম যে এখন আগামী দিনে যে 3টে বিভাজন হয়ে গেল, 3টে বিভাজনটা কিন্তু কনফিউজ, যে আত্মা বলছি, সে কনফিউজ আত্মাটা কিন্তু এবার দুভাগে ভাগ হয়ে গেল। কেমন? যখন ওই তালপাতা সেপাই, এটা সুমনদা নাম দিয়েছে, সেই তালপাতা সেপাই সঞ্জয়, হ্যাঁ সঞ্জয় রায়, তো ওই সেই তার যখন বিচারটা বসলো, সে এতদিন একটা মানে একটা ইলিউশনে ছিল যে দিদি বাঁচিয়ে নেবে, দিদি বাঁচিয়ে নেবে, কিন্তু সত্যি বাঁচায়নি। কিন্তু উল্টে দেখছে দিদি বলছে ফাঁসি দাও ফাঁসি দাও ফাঁসি দাও, সে বেচারা কনফিউজড, সে বেচারা বলছে আমাকে মাঝখানে, আমাকে বলির বলদ করে এরা এরকম করছে, আমি এদের জন্য বললাম আমি করেছি, এ করেছি, এরা আমাকে বলতে বলেছিল, এরা আমি মাঝখানে ফেসে গেছি, মানে এটা কি হচ্ছে, মানে মির্জাপুরে এত বড়, মানে জগৎ শেঠু এত বড় বিশ্বাসঘাতকতা করেনি। তো সে বেচারা গিয়ে হাকিমকে গিয়ে বলে দিল যে একটা গোপন সাক্ষাৎকারে সে হয়তো আশা করে যাচ্ছে, নিশ্চয়ই সাক্ষাৎকারে সব বলে দিল। এবার হাকিম বললেন না, এটা বৃহত্তম ঘটনা নয়, কারণ হাকিম বলতে বাধ্য, না হলে ওকে ফাঁসি দিতেই হবে। হাকিম খুব সুন্দরভাবে এখানে আছে, এখানে বলে রাখি, জজ সাহেব যেটা আমরা বলি, সেটা আদালতের ভাষায় হাকিম বলা হয়, সবসময় হাকিম বলা হয়। মানে আদালতে যারা যায়, নিম্ন আদালতে যারা যান না, সবসময় মানে হাইকোর্টেও হোক, যেখানেই হোক, হাকিম বলেই সম্বোধন করে, বলে হাকিম এইটা দিয়েছে। হ্যাঁ, এটা আমি জানি রাখি। তো ফলত বেচারা কনফিউজড হয়ে সব বলে দিল, কারণ বেচারা আমাকে মেরে ফেলবে, আমার ফাঁসি হয়ে যাবে, মানে এটা তো সবাই বাঁচতে চায়, সবাই বাঁচতে চায়, আলটিমেটলি সবাই বাঁচতে চায়, এবং সবাই নিজেকে ভালোবাসে, সবাই নিজেকে ভালোবেসে সবকিছু করে। তো বেচারা ভাবছে যে কি রে ভাই, আমি তো মদ খেয়ে টইটুম্বুর ছিলাম, একে তো আমি রোগা পাতলা মানুষ, তার মধ্যে যারা মদ খেয়ে একটা ওই রকম ব্রুটালি একটা বারবারিক করা সম্ভবই না। কারণ মানে যারা জানেন না তাদের আমি জানিয়ে রাখি, যখন এটা হয়তো একটু প্রাপ্ত
প্রাপ্তবয়স্ক কথা হয়ে যাবে, তাও বলছি, যখন মানুষ একদম মদ্যপ থাকেন তখন তাদের শারীরিক ক্ষমতা কমে যায়। তখন সেই জন্য তো বেচারা স্বাভাবিকভাবেই মদ খেয়েছিল, বেচারা ভাবলো আমি কবে করলাম, কি করলাম, কিছু তো করলাম না, এতদিন তো ওরা আমাকে বলির পাঁঠা ছিলাম, বলির পাঁঠা ছিলাম। আর তার থেকে বড় কথা, ওরা আমাকে বলেছে স্বীকার করতে, সেদিন আমি স্বীকার করেছি। ওরা বলেছিল বাঁচিয়ে দেবে আমাকে, আমি স্বীকার করেছি। এখন দেখছি বাঁচাবে না আমাকে, আমি তো মানে ত্রাহি মধুসূদন। তখন বেচারা সব বলে দিল, পুরো মিডিয়া টিম এটা কভার করলো। যদি মানে ভক্ত মিডিয়া হোক, এমুক মিডিয়া হোক, তমুক মিডিয়া হোক, দিদি মিডিয়া হোক, যে মিডিয়াই হোক, আমি নাম বলতে চাইছি না, যে মিডিয়াই হোক 9 সেকেন্ড হলেও দেখাতে বাধ্য ছিল ওই কথাটা। এবং সেখান থেকে মামলার মোড় ঘুরে গেছে, দর্শকদের বা পাঠকদের অবস্থান একদম সাদা কালো হয়ে গেল। ঠিক আছে, এর ফলে ভালো হলো আবার খারাপও হলো। ভালো হলো কি, যে যারা দ্বিধা বিভক্ত ছিল তারা চলে এলো, আর খারাপ হলো যারা সমর্থিত তারা আবার শাসক দলের সমর্থন বা মমতার মধ্যে মা দেখতে পান। তো সেই মাকে তো ছেড়ে আসতে পারেন না, তো সেই মায়ের মমতাময়ী মায়ের আশ্রয় চলে গেলেন ওনারা। আন্দোলনটা একটা নারীকে এভাবে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে, তার পেলভিস বোন ভেঙে দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু রাজনৈতিক হত্যা, পুরোপুরি রাজনৈতিক হত্যা, পুরোপুরি রাজনৈতিক ধর্ষণ, এবং পুরোপুরি রাজনৈতিক ধর্ষণ এবং রাজনৈতিক হত্যা। শুধু তাই নয়, এবং বলা হচ্ছে যা যা তথ্য এসেছে যে কত গ্রাম পাওয়া, এগুলো ইন্টেনশনালি করা হয়েছে। বুঝতে পেরেছি। মানে ভাবা যাচ্ছে কতটা শান্ত মাথার একটা ভয়ানক নিষ্ঠুর নৃশংস। আমরা একদম শেষ অংশে চলে এসেছি। এবার প্রশ্নটা হচ্ছে আমাদের, দুটো প্রশ্ন বলে শেষ করছি। প্রথম প্রশ্ন, একটা রাজনৈতিক ধর্ষণ, রাজনৈতিক হত্যা, তার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন না অরাজনৈতিক আন্দোলন, এই কনফিউশনটা তৈরি হলো কেন? এটাও কি কেন্দ্রীয় শাসক দলের একটা কনফিউশনের চাল বলে মনে হচ্ছে? না, এটা আমার হয়তো জানি না বলাটা ঠিক হচ্ছে কিনা, তাও আমি বলবো অরাজনৈতিক লেবেলিংটা করা বা তকমাটা দেওয়া হয়েছিল সমগ্র বঙ্গবাসীকে সঙ্গে পাওয়ার জন্য। আমার মনে হয়েছে, মানে এটা আমাকে কেউ বলেনি কখনো। এর যে অন্ধকার দিকটা, এই যে ছায়ার দিকটা, এবার ওই যে তৃণমূল ভেতরে, তৃণমূল বাইরে অরাজনৈতিক লোকজন ফায়দা তুলেছে, ঠিক আছে। কিন্তু গল্পটা হচ্ছে সেটা নয়, গল্পটা হচ্ছে যে অরাজনৈতিক কথাটা খুব মহৎ উদ্দেশ্যে নেওয়া হয়েছিল, কিন্তু সেটা একদম কিন্তু অরাজনৈতিক বলে কিছু হয় কি না, আমার তো মনে হয় না অরাজনৈতিক বলে কিছু হয়। আমার কোনোদিন মনে হয়নি এখনো পর্যন্ত। এবং এক্ষেত্রে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থাগুলো, এগুলোর ভূমিকা তো খুব হতাশাজনক। স্বাভাবিকভাবেই হবে তো, মানে আপনি একটা মানে সরি চয়নদা, তুমি একটা জিনিস দেখো যে আজকে বন্ধু দিবস বলে একটা দিয়ে আসছে, তো তুমি মানে ফেসবুকে ঘুরছে দেখবে কার সাথে কার বন্ধুত্ব, মানে আদিত্য যোগী আদিত্য নারায়ণের সঙ্গে কুণাল গিয়ে জড়াজড়ি করছে, ইয়ে দিচ্ছে, মানে মানে দিদি মোদির সেটিং, দিদি মোদি একদম ঠিক তাই। বিজেমূল একদম পারফেক্টলি একটা শব্দ একটা অর্থবহ শব্দ, সে কারণে অভয় বা তিলোত্তমা এখনো বিচার পায়নি একদম। এবং আগামী দিনে যে 9 তারিখ যে আন্দোলনটা শুরু হচ্ছে, সেটাকে আবার নতুন করে এনার্জাইজ হবে বলে মনে হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আন্দোলনে রুদ্রাণী মিশ্র আছে, সেই আন্দোলনটা ট্রান্সজেন্ডার, কুয়ের এই গোষ্ঠী নিয়েই মূলত লড়াইটা লড়ে, এবং তারা তো বাকিরা তো রয়েছে, কিন্তু এইটাকে একটা বাড়তি তাৎপর্য আনেনি, সামাজিক তাৎপর্য নেই। আন্দোলনটা না শুধু তিলোত্তমা হত্যার পরে
শুধু কিন্তু তিলোত্তমার আন্দোলন হয়নি, তিলোত্তমা আন্দোলনের সঙ্গে এটা কিন্তু একটা মানে বিরাট সামাজিক তাৎপর্য রয়েছে। বিশাল বড় একটা আগ্নেয়গিরি মানে তৈরি হলো, ফেটে বেরোলো, যে পাশাপাশি যেগুলো ছোট 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 সমস্যাগুলো ছিল, যেমন এলজিবিটি কিউ সদস্যদের সময়ে মানে হ্যারাস করা হচ্ছিল বা ওদের ছোট করা হচ্ছিল, যখন তখন যেখানে খুশি ওদের ডেড বডিও পাওয়া যাচ্ছিল, সেগুলো কিন্তু এবার প্রতিবাদের মুখোমুখি হচ্ছে। এবার ওরাও বলছে আমরাও মানুষ, আমাদেরও কষ্ট হচ্ছে, এগুলো বুঝতে শেখো। বাহ, তার মানে আজ শুক্রবার এটার অর্গান হিসেবে আগামী দিনে কাজ করবে আপনার নেতৃত্বে, এটা আমরা ধরে নিচ্ছি। নিশ্চয়ই, একদম একদম একদম, ধন্যবাদ, নিঃসন্দেহে। ধন্যবাদ।